হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাস নিয়ে। আমরা প্রধানত এখন WBCS 2024 প্রিলিমিনারি নোটিফিকেশন বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপের একটুখানি টাইমটা এক্সটেন্ড করেছে, এক সপ্তাহ এক্সটেন্ড করেছে 16 তারিখ অবধি। তো ওই WBCS প্রিলি ইজ নকিং অ্যাট দ্য ডোর। তো সেই কথাটাকে মাথায় রেখে আমরা WBCS প্রিলি ওরিয়েন্টেড ক্লাস করব। আজকে আমরা কিছু মিসলেনিয়াস মিক্সড ব্যাক কোয়েশ্চেন আনসার্স ডিসকাশন করব। সমস্ত টপিক ইনক্লুড করে, কোনো একটা স্পেসিফিক টপিক থেকে নয়, বিভিন্ন টপিকের মধ্যে দিয়ে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? এবং কোয়েশ্চেনটা প্রধানত WBCS প্রিলিমস ওরিয়েন্টেড, এরকম টাইপের কোয়েশ্চেন আমরা সাধারণত WBCS প্রিলিতে পেয়ে থাকি। কোয়েশ্চেন নাম্বার 1, ফার্স্ট প্রশ্ন দিয়েছে, আয়োডাইজড সল্ট কন্টেন্স। আয়োডাইজড সল্টে কী থাকে? এই যে আমরা এখন সবাই আয়োডিন মিশ্রিত লবণ খাই, কেন আয়োডিন অ্যাড করা হয় সল্টে? কারণ আয়োডিন হেল্পস ইন দ্য প্রপার ফাংশনিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। যাতে কিনা থাইরয়েড না হয়, তার জন্য থাইরয়েড গ্ল্যান্ড যাতে করে থাইরক্সিন হরমোনের প্রপার সিক্রেশন হয়, সেই জন্য আয়োডিন প্রয়োজন। আর আয়োডিনটাকে আমরা লবণের মাধ্যমে অ্যাড করা হচ্ছে শরীরের মধ্যে। এই যে আয়োডাইজ সল্ট বলছি, লবণের মধ্যে আয়োডিন না কি মেশানো থাকে? বলছে আয়োডাইজ সল্ট কন্টেন্স কি আছে? ফ্রি আয়োডিন আছে, মানে আয়োডিন মেশানো আছে, না ক্যালসিয়াম আয়োডাইড মেশানো আছে, ম্যাগনেসিয়াম আয়োডাইড আর পটাশিয়াম আয়োডাইড। তাহলে আয়োডাইজ সল্ট মানে লবণের মধ্যে তো আয়োডিন আছে, বোঝাই যাচ্ছে। আয়োডিনটা কি ফর্মে আছে? অ্যাজ পটাশিয়াম আয়োডাইড। তাহলে আয়োডাইজ সল্টের মধ্যে প্রেজেন্ট থাকে গিয়ে পটাশিয়াম আয়োডাইড। কমন সল্ট সোডিয়াম ক্লোরাইড NaCl আর তার সাথে পটাশিয়াম আয়োডাইড, অনেক ক্ষেত্রে এখানে সোডিয়াম আয়োডাইডও ইউজ হয়। তাহলে এই মিক্সচারটাকেই আমরা বলছি গিয়ে আয়োডাইজড সল্ট, ঠিক আছে? নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নে। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে? উইচ অ্যাসিড বেস পেয়ার উইল প্রডিউস আ pH জাম্প ফ্রম 2.7 to 11.3 at its equivalent point। দেখো পিএইচটা 2.7 ছিল, 2.7 মানে অ্যাসিড, এবং এটা 3-এর নিচে মানে অবভিয়াসলি 2.7 মানে এটা ইন্ডিকেট করছে এটা ছিল গিয়ে একটা স্ট্রং অ্যাসিডিক নেচার। আর পিএইচটা যাচ্ছে গিয়ে 11.3, 7-এর থেকে বেশি মানে বেস, এবং এই বেসটাও যেটা আছে এটাও হয়ে যাচ্ছে একটা স্ট্রং বেস। তাহলে কখন হবে? একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেস যখন এক্সেস অ্যাড হবে, তখন কিনা পিএইচটা তোমার 2.7 থেকে 11.3-তে জাম্প করে যাবে। তাহলে এখানে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের পেয়ার কোনটা দেখতে পাচ্ছি? দেখো HCl হয়ে যাচ্ছে স্ট্রং অ্যাসিড, আর NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে স্ট্রং বেস। তাহলে HCl আর NaOH এই পেয়ারটা নিলে দেয়ার উইল বি আ সাডেন জাম্প অফ পিএইচ। HCl এর পিএইচ তোমার 2.7-এর কাছাকাছি যদি থাকে, NaOH অ্যাড করার ফলে পিএইচটা 11.3 তোমার চলে আসবে। নেক্সট পরের কোয়েশ্চেন যেটা দিয়েছে 3 নম্বর প্রশ্ন, দেখি কি আছে। এনরিচড অ্যালুমিনিয়াম মিনস। এনরিচড অ্যালুমিনিয়াম বলতে কি বোঝায়? অ্যালুমিনিয়াম স্টিক্স লেড ইন আ পার্টিকুলার শেল। নাম্বার 2 দিয়েছে অপশন, ন্যাচারাল ইউরেনিয়াম ইন উইচ রেডিওঅ্যাক্টিভ ইউরেনিয়াম 235 আইসোটোপ ইজ ইনক্রিজড আর্টিফিশিয়ালি, মিক্সচার অফ ইউরেনিয়াম অ্যান্ড থোরিয়াম, আর অপশন ডি দিয়েছে ক্রোমিয়াম কোটেড ইউরেনিয়াম স্টিক। এনরিচড ইউরেনিয়াম বলতে আমরা কি বুঝি? এনরিচড ইউরেনিয়াম বলতে আমরা বুঝি, আমরা জানি যে ইউরেনিয়ামের দুটো মেন আইসোটোপ আছে, একটা হচ্ছে ইউরেনিয়াম 235 আর একটা হচ্ছে গিয়ে ইউরেনিয়াম 238। এই যে দুটো আইসোটোপকে কনসিডার করি, ইউরেনিয়াম 238 ইজ প্রেজেন্ট ইন লার্জ এক্সেস কম্পেয়ার টু ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 238 গ্রেটার দ্যান, মানে টোটাল ইউরেনিয়ামের পার্সেন্টেজ প্রায় 99%-এরও বেশি থাকে গিয়ে তোমার ইউরেনিয়াম 238। আর ইউরেনিয়াম 235 সেখানে নিয়ার অ্যাবাউট এখানে 1% মতন থাকে। এই ইউরেনিয়াম 235কেই আমরা ফুয়েল অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসাবে ব্যবহার করি।
তাহলে দেখো এই যে ইউরেনিয়াম 235কে যখন আমরা ফুয়েল হিসাবে ব্যবহার করব সেই সময় কি করতে হবে, ইউরেনিয়ামের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ, ইউরেনিয়াম 235-এর কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করতে হবে। 235 আর 238কে সেপারেট করে 235-এর কনসেন্ট্রেশনটা রিলেটিভলি ইনক্রিজ করব, যাতে করে ওই ইউরেনিয়াম 235কে আমরা ইউজ করতে পারি অ্যাজ ফুয়েল অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটাকেই বলা হয় এনরিচড ইউরেনিয়াম। তাহলে কি বলছে, যেখানে কিনা ন্যাচারাল ইউরেনিয়াম, যেখানে রেডিও অ্যাক্টিভ 235-এর পার্সেন্টেজটা ইনক্রিজ করা হয়েছে, এবং যে প্রসেসে আমরা ইনক্রিজ করি, বেসিক্যালি এই তো ইউরেনিয়ামের যে দুটো আইসোটোপ হচ্ছে 235 আর 238, এই দুটো আইসোটোপকে তো পার্টিকুলারলি আমরা সেপারেট করি, তাই তো? এই যে প্রসেসে আমরা আইসোলেট করি বা সেপারেট করি সেই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে গ্যাসিয়াস ডিফিউশন। গ্যাসিয়াস ডিফিউশন প্রসেসে ইউরেনিয়ামের পার্টিকুলারলি এই দুটো আইসোটোপ ইউরেনিয়াম 235 আর 238কে আমরা সেপারেট করে থাকি। নেক্সট আসবো পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দিয়েছে, which of the following chemicals is used or are dye cleaning chemicals? Dye cleaning করতে আমরা কোন কেমিক্যালকে ইউজ করি? অপশন কি দিয়েছে দেখো, বেনজিন, নাম্বার 2-তে দিয়েছে কার্বন টেট্রাক্লোরাইড, নাম্বার 3-তে দিয়েছে সোডিয়াম কার্বনেট, আর নাম্বার 4-এ দিয়েছে গিয়ে ট্রাইক্লোরোইথিলিন। এদের মধ্যে কাকে আমরা ড্রাই ক্লিনিংয়ে ব্যবহার করে থাকি? ইরেসপেক্টিভ বলি, ড্রাই ক্লিনিং ব্যাপারটা কি, আমাদের যখন ভালো পোশাকে যদি নোংরা লেগে যায় তখন আর বাড়িতে নর্মাল সার্ফ ডিটারজেন্ট দিয়ে কাচি না, তখন সেগুলোকে ড্রাই ক্লিনিং করা হয়, করতে দেওয়া হয়। কী ধরনের নোংরা লাগছে, কোনো তেল জাতীয় গ্রিস জাতীয় জিনিস লেগে গেছে যেটা নর্মাল সাবানে উঠবে না, তখনই ড্রাই ক্লিনিং। ড্রাই ক্লিনিং মানে ইন্ডিকেট করে জল না ইউজ করে, মানে ড্রাই ক্লিনিং মানে ইন্ডিকেট করে এরকম কিছু কেমিক্যাল ইউজ করব যে কেমিক্যালগুলোতে ওই যে কেমিক্যালটা, যে সাবস্টেন্সটা তোমার পোশাকের মধ্যে পড়েছে সেই সাবস্টেন্সটা ডিজলভ হয়ে যাবে। সাধারণত যে সমস্ত নোংরা লেগে যাচ্ছে আমাদের পোশাকের মধ্যে সেটা অর্গ্যানিক কম্পাউন্ডস হয়, তাই ড্রাই ক্লিনিং করার সময় আমরা অর্গ্যানিক সলভেন্ট ইউজ করে থাকি। ওই পোর্শনটাকে, শাড়ি জামা কাপড়ের ওই পোর্শনটাকে কোনো একটা পার্টিকুলার অর্গ্যানিক সলভেন্টের মধ্যে ডিজলভ করা হয়, সেই অর্গ্যানিক সলভেন্ট থেকে ওই কেমিক্যালটা শরীর জামা কাপড়ের ওপরে যে নোংরাটা লেগেছিল সেটা ওর মধ্যে ডিজলভ হয়ে যাবে, জিনিসটা জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে ড্রাই ক্লিনিং আমরা অনেক সময় এটাকে পেট্রোল ওয়াশও বলে থাকি। তাহলে এখানে বললাম অর্গ্যানিক সলভেন্ট ইউজ করা হয়, জল ব্যবহার করা হচ্ছে না। তাহলে কাকে কাকে ইউজ করা হয়? বেনজিন ইউজ করতে পারি, অথবা আমরা কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করে থাকি, বা ট্রাইক্লোরো ইথিলিনকেও ইউজ করি। তাহলে 1 ইউজ করি বেনজিন, 2 ইউজ করি কার্বন টেট্রাক্লোরাইড, আর 4 ইউজ করি ট্রাইক্লোরো ইথিলিন। তাহলে অপশন কি হবে? অপশন সি, 1, 2 and 4, এই 3টে কেমিক্যালকে আমরা ইউজ করে থাকি। নেক্সট পরের কোয়েশ্চেনে আসবো। পরের প্রশ্ন দিয়েছে, ফর মেকিং পারফিউমস অ্যান্ড ডাইজ, পারফিউম তৈরি করতে, ডাই তৈরি করতে, রঞ্জক পদার্থ বা পারফিউম তৈরি করতে আমরা কোন কম্পাউন্ডটাকে ইউজ করি? অপশনস কি দিয়েছে দেখো, ইথানল, মিথানল, প্রোপাইল অ্যালকোহল আর বেনজাইল অ্যালকোহল। তো আমরা অপশন কি বলবো, কাকে ব্যবহার করা হয় পারফিউম তৈরি করতে? এই ইথানল, C2H5OH, যেটাকে আমরা ইথাইল অ্যালকোহলও বলে থাকি। তো পারফিউম বা ডাই তৈরি করতে ইথানলকে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট আসবো, ভালো প্রশ্ন একটা দিয়েছে, দুটো ফ্লাক্স রুম টেম্পারেচারে রাখা আছে আর প্রডিউসিং বাবলস অফ গ্যাস দ্যাট টার্নস লাইম ওয়াটার টার্বিড। দুটো গ্যাস, দুটো কেমিক্যাল যাদের মধ্যে বিক্রিয়ার ফলে গ্যাস বেরোচ্ছে, যে গ্যাসটা চুন জল ঘোলা করছে। তার মানে অটোমেটিক্যালি এই যে গ্যাসটা বেরোচ্ছে সেই গ্যাসটা কি? সেই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইডই চুন জলকে ঘোলা করে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে কোন দুটো রিঅ্যাক্টেন্ট এদের মধ্যে রিঅ্যাকশন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। দেখো, জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক আর অ্যাসিড মানে মেটাল আর অ্যাসিড, এখানে রিঅ্যাকশন হলে মেটাল আর অ্যাসিডের রিঅ্যাকশানে কি তৈরি হবে? মেটাল আর অ্যাসিডের রিঅ্যাকশানে তো হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার পসিবিলিটি নেই।
মিথেন আর অক্সিজেন, মিথেনের কম্বাসন হয়ে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করবে, কোনোভাবেই হাইড্রোজেন হবে। মিথেন আর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর জল, তাহলে এখানে দেখো একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। নেক্সট পরেরটা দিয়েছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বলি তাহলে CaCO3 আর ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, যাই হোক ম্যাগনেসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমি বলবো সেটাও কিন্তু তোমার তৈরি করবে। আমি যখন ম্যাগনেসিয়াম কার্বনেট বলবো MgCO3 আর HCl এরাও কিন্তু রিয়াকশান করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করবে কার্বন ডাই অক্সাইড আর জল, তাহলে এখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আর কপার আর ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কিন্তু কোনো বিক্রিয়া হয় না, কপারের সাথে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো বিক্রিয়া হয় না। তাহলে পসিবিলিটি দেখা গেল, দেখো দু জায়গায় কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু এখানে কি বলে দিয়েছে দুটো রিয়াক্টেন্ট রুম টেম্পারেচারে রিয়াকশান করছে, ঘরের উষ্ণতাতে। মিথেন আর অক্সিজেন কিন্তু নর্মাল টেম্পারেচারে এরা সাধারণত বিক্রিয়াটা করে না, এদেরকে ইগনাইট করতে হয় মিথেনের দহনের ফলে। দহন মানেই কি না হিট সাপ্লাই করতে হবে, তাহলে এরা তো এই রিয়াকশানটা নট অ্যাট রুম টেম্পারেচার, ঘরের উষ্ণতাতে এই বিক্রিয়াটা হবে না। মিথেন আর কার্বন ডাই অক্সাইড, মিথেন আর অক্সিজেন রিয়াকশান করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে না, তাহলে রুম টেম্পারেচারে কে করবে? ম্যাগনেসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরাই রুম টেম্পারেচারে রিয়াকশান করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। নেক্সট পরের কোয়েশ্চেন দিয়েছে আমাদের 7 নম্বর, দ্য পয়জনাস নেচার অফ কার্বন মনোঅক্সাইড ইজ ডিউ টু। আমরা তো জানি যে কার্বন মনোঅক্সাইড ইজ এক্সট্রিমলি হার্মফুল, হাইলি টক্সিক ফর হিউম্যান। কেন? কারণ কার্বন মনোঅক্সাইড হেমোগ্লোবিনের সাথে ডাইরেক্টলি কম্বাইন করে গিয়ে, কার্বন মনোঅক্সাইড হ্যাজ দ্য স্ট্রংগেস্ট অ্যাফিনিটি ফর হেমোগ্লোবিন, হেমোগ্লোবিনের সাথে কম্বাইন করে গিয়ে একটা গ্যাস, একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে যার নাম কার্বক্সি হেমোগ্লোবিন। এই যেই কিনা কার্বক্সি হেমোগ্লোবিন তৈরি হয়ে গেল, তখন আর হেমোগ্লোবিনের আর অক্সিজেনের সাথে কম্বাইন করার ফাঁকা কোনো সাইট পড়ে থাকছে না, অক্সিজেনের সাথে কম্বাইন করতে পারবে না। তো এই কার্বক্সি হেমোগ্লোবিন তৈরি হওয়ার ফলেই আমরা বলি কার্বন মনোঅক্সাইড ইজ দ্য মোস্ট হার্মফুল এফেক্ট। তাহলে এখানে দিয়েছে কার্বন মনোঅক্সাইডের পয়জনাস নেচার কেন হচ্ছে? অবভিয়াসলি বিকজ অফ ইটস এবিলিটি টু ফর্ম স্টেবল কমপ্লেক্স উইথ হেমোগ্লোবিন, হেমোগ্লোবিনের সাথে কম্বাইন করে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করছে। আর এই হেমোগ্লোবিনের সাথে কম্বাইন করে যে স্টেবল কম্পাউন্ডটা তৈরি করছে তার নাম হচ্ছে গিয়ে কার্বক্সি হেমোগ্লোবিন। ঠিক আছে, কার্বন মনোঅক্সাইড আর কার্বন মনোঅক্সাইড আর হেমোগ্লোবিন এরা রিয়াকশন করে তৈরি করছে কার্বক্সি হেমোগ্লোবিন। রেসপেক্টিভলি যখন কিনা কার্বন ডাই অক্সাইড হেমোগ্লোবিনের সাথে রিয়াকশন করে তখন এটা তৈরি করে কার্বামিনো হেমোগ্লোবিন। আর অক্সিজেন আর হেমোগ্লোবিন এরা দুজনে কম্বাইন করে তৈরি করে গিয়ে অক্সি হেমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে কার্বন মনোঅক্সাইড তৈরি করে কার্বক্সি হেমোগ্লোবিন। দিস ইজ আ ভেরি ভেরি স্টেবল কম্পাউন্ড, এটা ভাঙতে চায় না, এখান থেকে আর হেমোগ্লোবিন সহজে রিজেনারেটেড হতে চায় না, সেই জন্য আমরা বলে থাকি কার্বন মনোঅক্সাইডের পয়জনাস এফেক্ট আছে। নেক্সট আসবো পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের জন্য কোনটা সঠিক নয়? অপশন এ দিয়েছে, দেখো ইট ইজ ইউজড অ্যাজ রিডিউসিং এজেন্ট ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটাই সঠিক নয়। ব্লিচিং পাউডারকে আমরা কোথাও রিডিউসিং এজেন্ট হিসাবে ব্যবহার করি না, এটা দেখো ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়, এটা তো কারেক্ট। তারপরটা দিয়েছে ইট ইজ ইউজ ফর ডিসইনফেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার, খাদ্য জল পানীয় জল পরিশোধনে, ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফিকেশনে ব্লিচিং পাউডার ইউজ করছি, যে প্রসেসটাকেই আমরা বলছি গিয়ে ক্লোরিনেশন।
কিন্তু কোথাও আচ্ছা, আর ব্লিচিং পাউডার তো আমি বলে থাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনলি ওয়ান অফ দ্য কমন এক্সাম্পল ব্লিচিং পাউডার হচ্ছে এক ধরনের মিক্স সল্ট। তাহলে দেখো সব কটা অপশানই কারেক্ট, কিন্তু রিডিউসিং এজেন্ট হিসাবে ইন্ডাস্ট্রিতে ব্লিচিং পাউডারকে আমরা কোথাও ইউজ করি না। তাহলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন এ। নেক্সট আসবো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন দিয়েছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্যাস ডিজলভস ইন ওয়াটার টু ফর্ম অ্যাসিডিক সলিউশন। নিম্নলিখিত কোন গ্যাসটি জলে দ্রবীভূত হয়ে আম্লিক দ্রবণ অ্যাসিডিক সলিউশন তৈরি করবে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার, কোনটা অ্যাসিডিক সলিউশন তৈরি করবে? অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড জলে ডিজলভ হয়ে তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3। অ্যামোনিয়াও হাইলি সলিউবল ইন ওয়াটার, কিন্তু অ্যামোনিয়া জলে ডিজলভ হয়ে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, এবং এর ফলে সলিউশনের নেচারটা কি হয়ে যাবে? ক্ষারধর্মী, বেসিক ইন নেচার হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডটা হবে গিয়ে অ্যাসিডিক, আর অ্যামোনিয়া হয়ে যাবে গিয়ে বেসিক ইন নেচার। অক্সিজেন আর মিথেন এরা দুজনে সেইভাবে জলের মধ্যে ডিজলভই করে না, তো আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক সলিউশন তৈরি করবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট আছে, পরের কোয়েশ্চেন দিয়েছে হোয়াট ইজ দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিমেন্টস ইন দ্য সেম গ্রুপ ইন দ্য পিরিয়ডিক টেবিল। একই গ্রুপে থাকলে কোন জিনিসটা কমন থাকে, মানে সেম থাকে? ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ নিউট্রনস, আর অ্যাটমিক ওয়েট। আমরা কি জানি, একই গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব কটা এলিমেন্টেরই ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যাটা সেম থাকে, মানে লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যাটা সেম থাকে। তাহলে কমন ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে? ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, লাস্ট অরবিটে আউটারমোস্ট অরবিটে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এটা সেম থাকে একই গ্রুপের মধ্যে থাকলে। পরের প্রশ্ন দিয়েছে which of the following has the highest average velocity, এদের মধ্যে কোন গ্যাসের ভেলোসিটিটা সব থেকে বেশি at a certain temperature, একটা নির্দিষ্ট উষ্ণতায় এদের মধ্যে কোন গ্যাসের অ্যাভারেজ ভেলোসিটি ভ্যালু সব থেকে বেশি? তো আমরা কি জানি, আমরা তো জানি যে ভেলোসিটি অফ গ্যাসেদের ভেলোসিটি কিসের সাথে প্রপোর্শনাল? ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য মলিকিউলার ওয়েট। গ্যাসেদের আণবিক ওজনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে, মানে যার মলিকিউলার ওয়েট যত কম হবে তার ভেলোসিটি ভ্যালু তত বেশি হবে। তাহলে মিথেন যদি বলি, মিথেনের মলিকিউলার ওয়েট কত? মিথেনের মলিকিউলার ওয়েট হচ্ছে গিয়ে তোমার মিথেন মানে CH4, কার্বন 12 আর হাইড্রোজেন 4, 12 আর 4 16। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16 দুগুণে 32। কার্বন মনোঅক্সাইড যদি বলি তাহলে কত হবে? কার্বনের 12 আর অক্সিজেনের 16 মানে 28। নিয়ন কত মলিকিউলার ওয়েট? নিয়ন হচ্ছে গিয়ে 10 হয়ে যাচ্ছে মলিকিউলার ওয়েট। তাহলে এদের মধ্যে ভেলোসিটি মলিকিউলার ওয়েট কার কম দেখতে পাচ্ছি? নিয়নের। যতগুলো এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে তার মধ্যে নিয়নের মলিকিউলার ওয়েট সব থেকে কম। নিয়নের মলিকিউলার ওয়েট কম বলেই নিয়নের ভেলোসিটি সব থেকে বেশি হবে। নেক্সট আসবো, boric acid is monobasic acid because boric অ্যাসিডের ফর্মুলাটা যদি লিখি তাহলে দেখো এটার ফর্মুলা হয়ে যায় H3BO3। তাহলে বোরিক অ্যাসিডে তো 3টে হাইড্রোজেন আছে, তাহলে 3টে হাইড্রোজেন আছে মানে বোরিক অ্যাসিডের বেসিসিটি ভ্যালু কত হওয়া উচিত? বোরিক অ্যাসিডের তো বেসিসিটি ভ্যালু 3 হওয়া উচিত, কিন্তু বোরিক অ্যাসিডের বেসিসিটি কত বলে দিয়েছে? মোনোবেসিক অ্যাসিড, বেসিসিটি ভ্যালু হয়ে যাচ্ছে 1। তাহলে বোরিক অ্যাসিড মোনোবেসিক অ্যাসিড কেন? কারণ বলছে জলের মধ্যে দ্রবীভূত হয়ে জলের একটা মলিকিউল ডিসোসিয়েট করলে H+ আর OH- হবে, তো
এই যে ওয়াটারের যে মলিকিউলটা ডিসোসিয়েট করে H প্লাস আর OH মাইনাস হলো, এই OH মাইনাসটা বোরিক অ্যাসিড অ্যাকসেপ্ট করার ফলে তাহলে কি হচ্ছে দেখো, আলটিমেটলি কটা H প্লাস ডোনেট হচ্ছে, একটাই H প্লাস ডোনেট হচ্ছে। বোরিক অ্যাসিড কিন্তু নিজে কোনো হাইড্রোজেন ছাড়ছে না, জলে দ্রবীভূত হওয়ার ফলে জলের একটা মলিকিউল থেকে OH মাইনাসটা নিজে নিয়ে নিচ্ছে আর সেখান থেকে H প্লাসটা রিলিজ করছে। তার মানে আলটিমেটলি বোরিক অ্যাসিড দ্রবীভূত করলে কটা H প্লাস রিলিজড হয়, একটাই H প্লাস, সেই জন্য এটা হয়ে যাচ্ছে মোনোবেসিক অ্যাসিড। তাহলে এটার লজিক কি, ইট অ্যাকসেপ্টস 1 OH ফ্রম দ্য ওয়াটার রিলিজিং 1 প্রোটন। একটা প্রোটন মানেই তো H প্লাস, জলের থেকে একটা OH মাইনাস অ্যাকসেপ্ট করছে, যার ফলে একটা প্রোটন মানে একটা H প্লাস রিলিজড হচ্ছে। তার জন্যই একটা যেহেতু H প্লাস রিলিজ হচ্ছে, তার জন্যই এর বেসিসিটি ভ্যালু হয়ে গেল গিয়ে 1। নেক্সট, এরপরে আসবো আমরা 13 নম্বর প্রশ্ন। while cooking, if the bottom of the vessel is getting blackened on the outside, it means that, মাঝে মধ্যে দেখা যায় রান্না করার সময় কড়ার নিচে কালো কালি পড়ছে, গ্যাসে হয়তো অতটা বোঝা যায় না, উনুনে রান্না করার সময় বা স্টোভে রান্না করার সময় কড়া হাঁড়ির নিচে কালো কালি পড়ে। এই যখনই কালো কালি পড়ছে তখন এটা কি ইন্ডিকেট করে, দ্য ফুড ইজ নট কুকড প্রপারলি, খাবারটা সেদ্ধ হচ্ছে না, রান্না হচ্ছে না। দ্য ফুয়েল ইজ নট বার্নিং কমপ্লিটলি, অসম্পূর্ণ দহন হচ্ছে, জ্বালানির অসম্পূর্ণ দহন হচ্ছে। দ্য ফুয়েল ইজ ওয়েট, ফুয়েলটা ভিজে। দ্য ফুয়েল ইজ বার্নিং কমপ্লিটলি, সম্পূর্ণ দহন হচ্ছে। কেন এরকম কালো কালি পড়ে, কারণ অক্সিজেন সাপ্লাই প্রপার হয় না, আর অক্সিজেন সাপ্লাই প্রপার হয় না বলেই ফুয়েলটা ইনকমপ্লিট কম্বাশন হয়, অসম্পূর্ণ দহন হয়। তাহলে এটা কি ইন্ডিকেট করছে, ইন্ডিকেট করছে যে দ্য ফুয়েল ইজ নট বার্নিং কমপ্লিটলি, সম্পূর্ণভাবে ফুয়েলের দহন হচ্ছে না, দ্য ফুয়েল ইজ নট বার্নিং কমপ্লিটলি। নেক্সট, এর পরের কোয়েশনে আসবো আমরা। পরের কোয়েশন দিয়েছে 14 নম্বর প্রশ্ন দিয়েছে, দ্য আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ। দেখো মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মানে কে, সেটা ফ্লোরিন। ফ্লোরিন মানে কি টাইপ অফ এলিমেন্ট, ফ্লোরিন মানে হচ্ছে গিয়ে হ্যালোজেন। হ্যালোজেন মানে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন, হ্যালোজেন মানে লাস্ট অরবিটে আছে 7টা করে ইলেকট্রন। তাহলে এখানে এবার কম্বিনেশনে দেখতে হবে কোনটাতে 7 হচ্ছে, দেখো NH2 NP5, S এ 2টো, P এ 5টা, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হচ্ছে 7টা, এটাই হয়ে যাচ্ছে হ্যালোজেন। যখন NH2 আর NP6 হয় তখন তারা সাধারণত হয়ে যায় গিয়ে ইনার্ট গ্যাসেস, যে কোনো নিষ্ক্রিয় গ্যাস হলে লাস্ট দুটো হবে NH2 NP6। যখন কিনা চ্যালকোজেনগুলো হবে, চ্যালকোজেন মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এরা হয়ে যাচ্ছে চ্যালকোজেন। চ্যালকোজেনগুলোর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন, আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন হবে NH2 NP4। আর যখন নিকোজেন হবে গ্রুপ 15 তখন তাদের NH2 NP3, তাহলে গ্রুপ 15 এটা গ্রুপ 16, এটা হয়ে যাচ্ছে গ্রুপ 17, এটা হয়ে যাচ্ছে গ্রুপ 18। এদের ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকে, এদের ভ্যালেন্স শেলে 6টা, এদের ভ্যালেন্স শেলে 7টা, এদের ভ্যালেন্স শেলে হয়ে যাচ্ছে 8টা করে ইলেকট্রন থাকে। আর আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি দিয়েছে, আ পারসন বেকস আ কেক, একজন লোক কেক তৈরি করছে। ইট টার্নস আউট টু বি হার্ড অ্যান্ড স্মল ইন সাইজ, কেকটা যেটা তৈরি হলো সেটা একদম শক্ত আর ছোট। Which ingredient has he forgotten to add that would have caused the bake to rise and become light? তার মানে নিশ্চয়ই কেক যেটা তৈরি করলো উনি কোনো একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে ভুলে গেছিলেন। তো এখানে দিয়েছে কোন ইনগ্রেডিয়েন্ট উনি কেকে অ্যাড করতে ভুলে গেছেন। কুকিং অয়েল, বেকিং পাউডার, ব্লিচিং পাউডার আর সুগার। তো অবভিয়াস এখানে ব্লিচিং পাউডার তো কোনোভাবেই হবে না, কেকে ইউজ হয় না।
কোনটা ইউজ করতে উনি ভুলে গেছিলেন? অবভিয়াসলি আনসারটা হয়ে যাবে গিয়ে বেকিং পাউডার। উনি বেকিং পাউডার অ্যাড করতে ভুলে গেছিলেন, কারণ বেকিং পাউডার থেকেই কার্বন ডাইঅক্সাইড রিলিজড হয়, আর কার্বন ডাইঅক্সাইডই ওই কেকটাকে লাইট ওয়েট, প্লাফি, সফট, স্পঞ্জি রাখে। ঠিক আছে, তাহলে বেকিং পাউডার অ্যাড করেননি বলেই ওই কেক হ্যাজ বিকাম হার্ড অ্যান্ড স্মল ইন সাইজ, ফোলেনি। ওকে, সো স্টুডেন্টস, এই ছিল আজকের সেশনের কোয়েশ্চেন্স। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি রাইট স্মার্ট ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের দিনের ক্লাসে আমরা আবার এরকম কিছু কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি কোয়েশ্চেনের ডিসকাশন করব নেক্সট ওয়েডনেসডেতে। টিল দেন গুড বাই। আমাদের ক্লাস কিন্তু রেগুলার বেসিসে সোম থেকে শনি পর্যন্ত হয়ে যায়। লাইভ ক্লাসের সময় 9:45, 11:15, 1:15, 3টে 5, 4:45 এই স্লটে থাকে। তোমাদের কাছে যদি নোটিফিকেশান, তো যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো, বেল আইকনটা প্রেস করে থাকো, তোমাদের কাছে নোটিফিকেশান চলেই যাবে কোন ক্লাস কখন থাকবে। ঠিক আছে, সো ওয়েট টিল দ্য নেক্সট ক্লাস। কেমিস্ট্রির জন্য আমার পরের ক্লাস হচ্ছে নেক্সট ওয়েডনেসডে ঠিক বিকাল 4:45। মিট ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন গুড বাই।